কি বলে তুমি মেয়েটাকে নিয়ে এসেছো? তোমার কি আক্কেল জ্ঞানের সমস্যা আছে? সমাজের লোক যখন উল্টাপাল্টা কথা বলবে তখন পরিচয় কি দেবে? কি দিব পরিচয়? সৈকতের সঙ্গে ওর বিয়ে দিই। কি আবল তাবল কথা বলছো বাবা? এই মেয়েটাকে আমি কেন বিয়ে করব? আরে অশিক্ষিত গেও একটা মেয়ে, তাকে আমি বিয়ে করব? দাঁড়া, শুধু শুধু নেমে আমার পায়ে সালাম করবি এইসব আদিক্ষেতার কোনো প্রয়োজন নেই। তোকে আমি ইচ্ছা করে বিয়ে করিনি, তোকে বিয়ে করেছি শুধুমাত্র আমার বাবার কথায়। বাবারে শোন, তোকে একটা কথা বলি। তুই যে জায়গায় চাকরি করতেছিস ওই জায়গায় চাকরি করে তুই জীবনে কিছুই করতে পারবি না। আর যে সামান্য বেতন পাস ওই বেতনে তোর কিছুই হবে না। তার চেয়ে বরং একটা কাজ করি, তোর বাবাকে বলে কিছু টাকা তোকে দিই। ওই টাকা দিয়ে তুই ব্যবসা কর। ব্যবসা করলে ওই যে চাকরি করতেছিস তার চেয়ে ডাবলের চেয়েও বেশি টাকা ইনকাম করতে পারবি। আর আমাদের দিনকালও ভালো যাবে। দেখো মা, তোমাকে আগেও বলেছি এখনো বলছি, বাবার কাছ থেকে আমি কোনো টাকা নিতে চাই না। আমি টাকা নিব না, কারণ আমি যে চাকরি করছি, যে বেতন পাচ্ছি, ওই টাকা দিয়েই আমার চলে যাচ্ছে। আয় মা, আয় আয় আয়, রাখ ব্যাগটা রাখ। ওয়ালাইকুম আসসালাম। তুমি আবার কাকে নিয়ে আসলে? ও, এর নাম পুতুল। ওই যে আমার ছোট বোন ছিল না, ও ছোট বোনের মেয়ে আর কি। হঠাৎ করে ওর মা মারা গেল, ওকে দেখাশোনার কেউ নেই, তাই আমি সঙ্গে করে আনলাম। আজ থেকে ও এখানেই থাকবে। তোমার 14 গোষ্ঠীতে আর কোনো মানুষ নাই, এই মেয়েকে আমাদের বাড়িতে আনতে হলো? দেখো, তুমি তো ভালো করেই জানো আমার ছোট বোনের স্বামী অনেক আগে মারা গেছে, ওর কেউ নেই দেখাশোনা করার। যদি কেউ থাকতো তাহলে তো আমি অবশ্যই আনতাম না। যেহেতু ওর কেউ নাই, আমি ওর একটাই মামা, সে কারণে আমি ওকে ফেলে রেখে আসতে পারলাম না। তোমার কি মাথায় কোনো ঘিলু নাই? ঘরে একটা ছেলে আছে, কিভাবে তুমি এরকম একটা যুবতী মেয়েকে বাসায় আনলে? এলাকার লোকজন বলবে কি? এই, আমি কি এলাকার লোকের খাই নাকি? এলাকার লোক কি ভাববে তুমি সেই চিন্তা নিয়ে পড়ে আসো, তাই না? শোনো, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত ঠিক আছে, বুঝতে পেরেছো? আমি যখন ওকে এখানে এনেছি ও এখানেই থাকবে। তোমার ভুল সিদ্ধান্তের কারণে আজকে আমার এই পরিবারের এই অবস্থা। কি বলে তুমি মেয়েটাকে নিয়ে এসেছো? তোমার কি আক্কেল জ্ঞানের সমস্যা আছে? সমাজের লোক যখন উল্টাপাল্টা কথা বলবে তখন পরিচয় কি দেবে? কি দিব পরিচয়? এলাকার লোককে তোমাকে পরিচয় দিতে হবে না, যা বলার আমি বলবো। আমার সিদ্ধান্ত যেটা আমি নিয়েছি সেটাই থাকবে। এই শোনো, আমি চাই না এই মেয়ের জন্য আমার ছেলের কোনো দুর্নাম হোক জীবনে। তুমি ওকে যেখানে পারো সেখানে দিয়ে আসো। এতিমখানা পারো, হোস্টেল পারো, যাও ওখানে রেখে আসো, যাও। শোনো, ওই এতিমখানা হোস্টেল কোথাও থাকবে না। আমি ওর মামা, আমি যতদিন বেঁচে আছি ওই এই বাড়িতেই থাকবে, বুঝতে পেরেছ? চল মা, তোর রুমটা আমি নিচ্ছি। মা আয়, আমি তোর রুমটা দেখাই দিই। দেখলি দেখলি, তোর বাবা সাথে করে আবার কোন আপদ নিয়ে আসলো। সাথে করে নিয়ে আসার কি দরকার ছিল? কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দিলেই তো হতো। এর জন্যই আমি বাবার কাছ থেকে কখনো কোনো টাকা পয়সা নিতে চাই, বুঝতে পেরেছো? তার সিদ্ধান্ত আমার কখনো পছন্দ না। এই মেয়ে, এই কি করছিস এখানে? মামি, বাইরে না অনেক বৃষ্টি হইতেছে, আমার না বৃষ্টি অনেক পছন্দ। মন চাইতেছে আমি বৃষ্টিতে ভিজি। তা তো ভিজবার মন চাইবই, কারণ বৃষ্টিতে ভিজলে গায়ের মধ্যে জ্বর আসবে, মামা নিয়ে হসপিটালে ভর্তি করবে। মামার তো মেলা টাকা আছে, সেই কারণে। না না মামি, ওই কারণেই তো বৃষ্টিতে ভিজতেছি না। যদি জ্বর আসে, মামা এখানে আনার আগে আমার কইয়া দিছে আমি এই জায়গায় আইসা যেন এমন কোনো কাজ না করি যাতে আপনাকে খারাপ লাগে বা কোনো ক্ষতি হয়। এই জন্য আমি বুঝা বুঝা চলতেছি। শুন, তুই তো একটা খারাপ লাগার কারণ, আর তোর দেখলে আমাকে মনটা আরো খারাপ হয়ে যায়। এত কিছুর দরকার নাই, তুই এই বাড়ি থেকে তাড়াতাড়ি বিদায় হ, যা। মামি, আপনি তো সবই জানেন, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমি হইলাম এখন এতিম, আমার বাবাও নাই, মাও নাই, আর আত্মীয় স্বজন
তেমন কেউ নাই। মামা ছাড়া আমার আর কে আছে কোন? এই একটা কথা না, এক্ষুনি এই বাসা থেকে বার হয়ে যাবি, আর তোর মামা এই ব্যাপারে যেন কিচ্ছু না জানে। এই কি হয়েছে কি? ওকে কোথায় বের করে দিচ্ছ তুমি? হ্যাঁ, ওই এই বাড়িতে থাকতে পারবে না। সৈকতের মা, আবার তুমি ওর পিছনে লেগেছো। আচ্ছা কিভাবে বুঝালে তুমি বুঝবে বলো তো? কি সমস্যা তোমার? মার সাথে চিল্লাপাল্লা করছো কেন? আমি চিল্লাপাল্লা করছি না, তোর মা আবার পুতুলের পিছনে লেগেছে। কেন, পুতুল কি অন্যায় করেছে? তা পেছনে লাগবে না? তার জঞ্জাল মেয়ে এই বাড়িতে আছে, আমি তো ছেলে, আমি নিজেই সহ্য করতে পারছি না, মা কিভাবে সহ্য করবে? আমি তোমাকে বারবার বলতে চেয়েছি যে এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দাও, আমি তো বলতে পারি না, তাই মা বলছে ওকে এই বাড়িতে কেন রেখেছো, বের করে দাও না। ওর যদি কোথাও থাকার জায়গা থাকতো আমি এখানে আনতাম না। আমি এই কথাটা তোদেরকে অনেকবার বুঝিয়েছি। না না, ও এই বাড়িতে থাকতে পারবে না, তাছাড়া ওর সাথে আমাদের কোনো সম্পর্কও নাই। ঠিক আছে, তাহলে আমি নতুন করে একটা সম্পর্ক সৃষ্টি করি, সৈকতের সঙ্গে ওর বিয়ে দিই। কি আবল তাবল কথা বলছো বাবা? এই মেয়েটাকে আমি কেন বিয়ে করব? আরে অশিক্ষিত গেও একটা মেয়ে, তাকে আমি বিয়ে করব? দেখো বাবা, সারাটা জীবন তোমার অনেক অত্যাচার সহ্য করেছি আমি, ভুল সিদ্ধান্তগুলো আমি সহ্য করেছি, আমি এই সিদ্ধান্ত মেনে নিতে পারবো না। তোর কথা আমি মানিনি না, তুই আমার কথা মানিসনি। এই আমার কোন কথা শুনেছিস? হ্যাঁ, আমি তোকে বললাম লেখাপড়া তাড়াতাড়ি শেষ করার জন্য প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াবো না, তুই গো ধরে থাকলি পাবলিক ইউনিভার্সিটিতে পড়বি। তারপর কি করলি? আমি বললাম সরকারি চাকরি কর, তুই বললি কি সরকারি চাকরি মানে ঘুষ, ঘুষ দিয়ে সরকারি চাকরি নিবি না। আরে ঘুষ ছাড়া কোথায় কি হয়? সরকারি চাকরি হইলে তার লাইফটা কোথায় দিয়ে দাঁড়ায় সেটা কি চিন্তা করেছিস? রিটায়ারমেন্টের পরে কতগুলো কারি কারি টাকা পাওয়া যায়। আমার কোন সিদ্ধান্ত তুই সঠিকভাবে নিয়েছিস বল তুই? আমি নেইনি, কারণ আমি চাইনি কখনো ঘুষ দিয়ে চাকরি নেই, নিজের যোগ্যতা থাকলে চাকরি এমনিতেই মেলে। দেখো না আমি চাকরি করছি, হ্যাঁ আমি মানছি আমার চাকরিতে বেতন কম, কিন্তু আমার এখানে কোনো ঘুষের চিন্তা নেই। আর এই মেয়েটাকে তো বিয়ে করার প্রশ্নই আসে না, কারণ মেয়েটা একটা অশিক্ষিত মেয়ে, একটা গেও মেয়ে, যে মেয়েটা আমাদের স্ট্যাটাসের সাথে কখনোই যায় না। তাই বলি কি বাবা, তোমার এই সিদ্ধান্ত আমি মানতে পারবো না। এই মেয়েকে অন্য কোথাও কারোর সাথে বিয়ে দিয়ে দাও, কিন্তু এই বাড়িতে রাখার চেষ্টাও করো না। আর বিয়ে, সরি, বিয়ে তো করতেই পারবো। করতে পারবি না? পারবি না, মানতে পারবে না না? ও, তোমাদেরকে তো আমি বাড়ি থেকে বের করে দিতে পারবো না। এই মেয়েকে যদি তুই বিয়ে না করিস তাহলে আমি আজকে এই মুহূর্তে এ বাড়ি থেকে বের হয়ে যাব। এটা কিন্তু বাড়াবাড়ি। মা, বাবাকে সামলাও, একটা সামান্য মেয়ের জন্য এই বাড়ি থেকে চলে যেতে যাচ্ছ, কি বলছো তুমি উল্টাপাল্টা? ও তোর কাছে সামান্য হতে পারে, কিন্তু কিন্তু ও আমার ছোট বোনের মেয়ে। আমি আমি ওর ভবিষ্যৎ নষ্ট হতে দিতে পারি না। বিয়ে তোকে করতেই হবে, এটা আমার আদেশ। ভবিষ্যৎ, ভবিষ্যৎ নিয়ে তুমি চিন্তা করো? কই, তুমি তো আমার ছেলে ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করছো না, তুমি তো আছো তোমার বোনের মেয়ের ভবিষ্যৎ নিয়ে। শোনো, তোমরা যে যা বলো বলো, যে কথা আমি বলেছি বলেছি। আমার শেষ কথা, পুতুলের সঙ্গে সৈকতের বিয়ে হবে। দেখো, কাজটা তুমি একদম ঠিক করলে না। তোমার এই সিদ্ধান্তটা না একদম ঠিক হয় না। তোমার পোলায় কই আর আমি কই? মামা, মনে হয় না আমরা কোনোদিন ভালো থাকতে পারবো। তুমি তোমার কথা ফিরায় নাও, আর এইসব মাথা থেকে ঝাইরা ফেলো। না রে মা, তুই কোনো চিন্তা করিস না, সৈকতের সঙ্গেই তোর বিয়ে হবে এবং তুই এই বাড়িতেই থাকবি। আমি জানি তোর প্রথম প্রথম খুব কষ্ট হবে, কিন্তু একদিন দেখবি তোর গুণে, তোর ভালোবাসায় ওরা এতটাই মুগ্ধ হবে, তখন তোকেই ওরা কাছে টেনে নেবে। তুই কোনো চিন্তা করিস না মা, তোর মামা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু মামা, আমি তো এতিম, আমার তো কেউ নাই, আমি কি পারবো মামা সবারে ঠিকঠাক মতো রাখতে? হ্যাঁ, তুই পারবি, তোকে পারতেই হবে। আমি তোর মামা না? আমি যখন কথা দিয়েছি, মুখ দিয়ে যখন কথা বের হয়েছে, আমার বিশ্বাস তুই আমার কথা সে রাখবি এবং তুই ওদের মন জয় করতে পারবি মা। চল ঘরে চল। দাঁড়া, শুধু শুধু নেমে আমার পায়ে সালাম করবি, এইসব আদিক্ষেতার কোনো প্রয়োজন নেই। তোকে আমি ইচ্ছা করে বিয়ে করিনি, তোকে বিয়ে করেছি শুধুমাত্র আমার বাবার কথায়। আপনি এসব কি বলতেছেন? যা হওয়ার তো হয়ে গেছে।
এখানে তো আমার কোনো হাত ছিল না, এটা আপনিও ভালো করে জানেন। তারপর কেন আপনি আমার সাথে এরকম ধমকায় ধমকায় কথা বলতেছেন? কি হওয়ার হয়েছে? হ্যাঁ, বিয়েটা কোনো ছেলে খেলা না, শুধুমাত্র আমার বাবা জোর করেছে তাই। তোমার মতো একটা অশিক্ষিত মেয়েকে আমি কখনোই বিয়ে করতাম না। কেউ মেয়ে কোথাকার লজ্জা করলো না আমাকে বিয়ে করতে? এই, তোর স্ট্যাটাস আমার স্ট্যাটাস কখনো মিলে? হ্যাঁ, সামান্য গরিবের একটা মেয়ে, যার কোনো চাল নেই চুলো নেই, সেই মেয়েটা আমাকে বিয়ে করে এই বাড়িতে রাজধানী হওয়ার স্বপ্ন দেখছে। শোন, তোকে আমি সাফ সাফ একটা কথা বলেছি, আমার বউয়ের অধিকার ফলানোর চেষ্টাও করব। আর হ্যাঁ, তুই কি ভেবেছিস তুই আমাকে বিয়ে করেছিস আমি তোর স্বামী, স্বামীর অধিকার দিব? মরে গেল তোকে আমি কখনো স্বামীর অধিকার দিব? আপনি এইসব কথা কেন কইতেছেন? আপনি যে এইসব কথা কইতেছেন, মামা যদি শুনে তাহলে কিন্তু অনেক কষ্ট পাইবো। আপনি থামেন, যা হওয়ার তো হয়েই গেছে, এখন তো এইসব করে কোনো লাভ নাই। এখন আপনি আমার স্বামী আর আমি আপনার স্ত্রী, আপনি এটা মাইনা নেবেন যত তাড়াতাড়ি, তত তাড়াতাড়ি আমরা সুখী হইতে পারবো। ওরে বাপ, দরদ দেখে তো উতলে পড়ছে। আমার বাবার জন্য খুব মায়া হচ্ছে, তাই না? খুব মায়া হচ্ছে। এত মায়া দেখানোর দরকার নেই। আমার জীবনটা তো আমার বাবা ধ্বংস করে দিয়েছে। কি চিন্তা করছিস তোর জীবনটা আমি ফুল দিয়ে সাজিয়ে রাখবো? তোর জীবনটা আমি নরকে পরিণত করব। সময় যত যেতে থাকবে তুইও বুঝতে পারবি বিয়ের যন্ত্রণা কি। শোন, আজকে রাতে এখানে তোর সাথে আমার কি আলোচনা হলো, কালকে যেন আমি কারো মুখে না শুনি। তুই এখানে ঘুমো, আমি বাইরে গিয়ে ঘুমোচ্ছি। আপনি কি চলে যাচ্ছেন? ওই যে আপনার লেগে নাস্তা বানাইছি, নাস্তা খাওয়া যাবেন না? এত আদিক খেদার দরকার নেই। আমি তোমার হাতে নাস্তা খাবো না, দরকার পড়লে হোটেলে গিয়ে খাবো। তোমার হাতের কোনো কিছুই আমি খাবো না। কিন্তু আমি যে এত কষ্ট করে আপনার লেগে নাস্তা বানায় রাখছি। তোমাকে আমি কষ্ট করতে বলেছি? না আমার মা তোমাকে কষ্ট করতে বলেছে? শোনো, এই বাড়িতে দেখভাল করার জন্য আমার মাই যথেষ্ট, তোমাকে কোনো প্রয়োজন নেই। বাবা তোমাকে দয়া করে এই বাড়িতে রেখেছে, তো তোমার জায়গাটা তুমি ভুলে যেও না। তুমি একটা এতিম, একটা গরিব, একটা অশিক্ষিত গেয়বুত, যাকে নিয়ে আমি সমাজে চলতে পারি না। নেক্সট টাইম আমার সামনেও তুমি আসবে না। কিন্তু একটা কাজের মাইয়া মনে করতে তো পারেন। মনে করেন আমি আপনাকে বাড়ির কাজের মাইয়া, আর কাজের মাইয়া হিসেবে আপনার লেগে খাওন বানাইছি, নাস্তা বানাইছি। আপনি নাস্তা খেয়ে তারপরে যান। না, আমি কাজের মেয়ের হাতে কোনো কিছু খাই না। আমার মা নাস্তা বানালে আমি খেয়ে যাবো। যেহেতু আমার মা এখনো ঘুম থেকে ওঠেনি, সে তোমার মাকে এখন ডেকো না। আমি বাইরে কি নাস্তা করে আমি অফিসে যাচ্ছি। আর একটা কথা, আগ বাড়িয়ে কোনো কিছু আমার পছন্দ না। কি ব্যাপার, পেঁচার মতো মুখ গোমরা করে বসে আছো কেন? আরে এত সুন্দর চেহারাটা এই গোমরা মুখে কি মানায়? গোমরা করে থাকবো না তো কি করব? কি এমন করেছো যে আমাকে হি হি করে হেসে কথা বলতে হবে তোমার সাথে? আহা, কি করলাম সেটা তো বলতে হবে।
এখন তো এমন ভাব ধরেছো কিছুই বুঝতে পারতেছো না। হ্যাঁ, বাবা হয়ে নিজের সন্তানের জীবনটা এভাবে ধ্বংস করলে কি করে তুমি? ভুল বললে ভুল। বাবা হয়ে তোমার সন্তানের জীবন আমি নষ্ট করিনি, বরং তোমার সন্তানের জীবন গুছিয়ে দিয়েছি। কি এমন করেছো যে আমার ছেলের জীবনটা গড়িয়ে দিলে বলতেছো? কি করেছো তুমি? হ্যাঁ, একটা মূর্খ একটা মেয়েকে আমার ছেলের গলায় তাবিজের মতো ঝুলে দিয়েছো। এখন আমার ছেলের অবস্থা কি দেখতে পাচ্ছ? আচ্ছা, এবার তুমি বলো তো কোন দিক দিয়ে এই মূর্খ মেয়ে আমার ছেলের সাথে যায়? হ্যাঁ, আমার ছেলে কত উচ্চ শিক্ষিত, ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, কোনো অবস্থাতে এই মেয়ে আমার ছেলের সাথে খাপ খাইয়ে চলতে পারবে না। শোনো, আমি মানছি আমার ভাগ্নির লেখাপড়া নেই, কিন্তু ও দেখতে সুন্দর, ওর বুদ্ধি ভালো, ও কাজে কামে সব দিক দিয়ে ভালো। তুমি দেখবে, তুমি যদি একটু সহযোগিতা করো তাহলে দেখবে ও সব কিছু বানায় নিতে পারবে। আর তুমি তো জানোই ও একটা এতিম মেয়ে। তুমি যদি একটু স্নেহ ভালোবাসা দাও, দেখবে তুমি যা বলবে ও তাই করবে। শুধু তুমি একটু ওকে সহযোগিতা করো। না না, ওই মেয়ে কোনোদিনই আমার সহযোগিতা, আমার ভালোবাসা পাবে না, পাওয়ার যোগ্য না ও। আচ্ছা ঠিক আছে, আমার খুব মাথা ধরছে, যাও এক কাপ চা নিয়ে আসো। আমি চা বানাতে পারবো না। তোমার বেশি চা খেতে ইচ্ছা করে তোমার গুণধর ওই বৌমাকে বলো, বৌমা আমার খুব চা খেতে ইচ্ছা করছে, দেখবে মজা করে তোমাকে চা বানিয়ে এনে খাওয়াবে। হ্যাঁ, আমি বৌমাকেই বলবো। বাবা, মা, ভিতরে আসবো? আসো মা, আসো। ওই যে বলতে বলতেই বৌমা এসে গেছে। আরে মামনি, তুমি বাবা, চা আচ্ছা। নিয়ে এসছো? বাহ, খুব ভালো করছো। আমার খুব চা খেতে ইচ্ছে করছিল মা, মাথা ধরছে প্রচন্ড। আহ, ফাটাফাটি চা। এত ভালো চা করো তুমি। শোনো বৌমা, প্রতিদিন সকালে ঘুম থেকে আমি তোমার হাতের চা চাই। আমি দিনের শুরুটা তোমার হাতের চা দিয়ে করতে চাই। ওই আব্বা, কি হলো? চা নাও, খেয়ে দেখো। এরকম চা জীবনে কোনোদিন খাওনি। তোমার চা তুমিই খাও। আরে আমি তো খাচ্ছি, তুমি খাইলে দোষের কি? খাও না, বৌমা তো তোমার জন্যও নিয়ে এসেছে। মা, নেন না, একটু চাটা খায় দেখেন, সত্যি অনেক ভাল লাগবো। খায় দেখেন, আপনার মনের মতো চা বানাইছি। শোন, তোর হাতের চা খাওয়া মানে বিষ খাওয়ার সমান। আমি বিষ খেয়ে এত তাড়াতাড়ি মরতে চাই না। হ্যাঁ রে মা, সৈকত উঠছে? ও আব্বা, উনি তো ওইটা অফিসে চলে গেছে। নাস্তা খেয়ে যায়নি? না আব্বা, উনি আমারে কইলো বাড়িতে নাস্তা করব না, অফিসে যায় নাস্তা করব। নাস্তা খাবে কি করে? আজকে ঘুম থেকে উঠে নাস্তা না খেয়ে অফিসে গেছে, কালকে অফিস থেকে বাসায় আসবে না, আরো কত কি ঘটবে। মা, তুই নাস্তা খেয়েছিস? না আব্বা। ঠিক আছে মা, তুই যা নাস্তা খেয়ে নে। হুম। মা, ওই দুপুরে কি রান্না করবো আমার একটু কন, আমি সবকিছু রান্না করে রেডি করে রাখি। না না, তুই দুপুরের রান্নার মধ্যে একদম হাত দিবি না। সকালবেলা থেকে এ পর্যন্ত না খেয়ে আছি, দুপুর আমি না খেয়ে থাকতে পারবো না। যা রান্না করার আমি নিজে রান্না করবো। ইয়ে, এরকম করছো কেন? ও যখন রান্না করতে চাচ্ছে করতে দাও না। তুমি তো চাটা খেয়ে দেখলে না, কি সুন্দর চা বানিয়েছে। নিশ্চয়ই ও রান্নাও খুব ভালো করবে। ওকে রান্না করতে দাও, কি আছে? না না, আমার এত ভালো দরকার নাই। এই মেয়ে শোন, তুই রান্না করে একদম ঢুকবি না, আর তোর রান্না বান্না একদমই খাওয়া যাবে না। এই মেয়ে, এই চোখের সামনে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? দে আমার সামনে থেকে সরে যা, তোকে দেখলে আমার কেমন গা জ্বালা করে। আচ্ছা, ওই একরত্তি মেয়ের সঙ্গে তোমার কি লেগেছে বলো তো? সবসময় তুমি খারাপ ব্যবহার করো। ও চা করে নিয়ে আসছে আমাদের জন্য। কই, চা খাও। খুব সুন্দর চা আমি চা হয়েছে। খাবো না। ঠিক আছে, না খেলে আমি খাই। পুতুল, ওই পুতুলের বাচ্চা, পুতুল কই তুই? তাড়াতাড়ি আয়। আইতাছি মা। জি মা, আপনি আমার ডাকছেন? হ, ডাকতেছি, বয় নে। হ্যাঁ? বস। নে, পাটা মাটি পা দে, দে পাটি। কি রে, জোরে করে দে। দিতাছি আম্মা। খুব তো খেলা দেখালি, জাদুটা না করে মামারে বশ করছস। কয়দিন পর জমি জমা লিখে নিবি, এরপরে কি করবি? হ্যাঁ, আমার ছেলে কলজাটা খাবি। মা, আপনি এসব কি কইতেছেন? আমি তো এটা জোর করে বিয়া করি নাই, মামাই তো সবার সামনে কইলো। আর তাছাড়া মা,
আপনাকে জমি জমা সম্পত্তির প্রতি কোনো লোভ আমার নাই। আমি খুব ভালো করেই বুঝতে পারছি তোর মামা তো একটা সহজ সরল মানুষ, গ্রামে গেছে আর গ্রামের সবাই মিললা তারে বুঝাই টুঝে তোরে গসাইয়া দিছে। আমি ভালো করেই বুঝতে পারছি গ্রামের সবাই তো লোভী মানুষ, আর তোরাও লোভী হয়ে গেছস। তোর মামার এই সহজ সরল পেয়ে গ্রামের সবাই তোর মামার গলায় তোকে ঝুলাই দিছে। মা শুনেন, আমি না লোভী না, আমরা গরিব হইতে পারি, কিন্তু আমাকে মধ্যে কোনো লোভ কাজ করে না। আর আমার কোনোদিনই ইচ্ছা ছিল না এ বাড়ির বউ হওয়ার, শুধুমাত্র মামার কারণে। এটা তো আপনি ভালো করেই জানেন। আর মা, আমার তো বাবা মা কেউ নাই। আমার মামা যখন আমার বাবার মতো করে ভালোবাসতে শুরু করলো, তখন আমি ভাবলাম আপনিও তাইলে আমার মা। মা, আপনি আমার আর কষ্ট দিয়ে কোনো কথা কইেন না। আমি না আপনাকে সবার একটু ভালোবাসা চাই, আর কোনো কিচ্ছু না। এই ভালোবাসা ছাড়া আমার আর কোনো লোভ নাই। ভালোবাসা এই বাড়িতে থাকলে তুই এটা কোনোদিনই আশা করিস না। না পাবি আমার ভালোবাসা, না পাবি আমার ছেলের ভালোবাসা। তুই আমার ছেলের জীবনটাকে ধ্বংস করে দিতে চাস। না মা, বিশ্বাস করেন, আমি কারো জীবন ধ্বংস করতে চাই না। আমি শুধু চাই আমরা সবাই মিলে ভালো থাকবো, এই পরিবারটারে আমি ভালো রাখবো। মা, আমি এমন কোনো কাজ করবো না যাতে আপনার ছেলের কোনো কষ্ট হয় বা আপনি কোনো কষ্ট পান। ঠিক আছে, তুই যেহেতু আমার ছেলে ভালো চাস, তাহলে ভালোই ভালোই এই বাড়ি থেকে বিদায় হয়ে যা। যা বলতেছি। আপনার যখন যেই কাজ করে দেওয়া লাগে আমার শুধু হুকুম করবেন, আমি সব করে দিন। তো আমার এই বাড়ি থেকে বাইর করে দিন না মা। হ্যাঁ রাম যদি নেশানি তুমি এটা কি করলে? তুমি একটা কাজ করলে। ও হলো ঘরের বউ, এতদিন খারাপ ব্যবহার করেছো, আমি কিছু বলিনি, কিন্তু আজকে তুমি ওর গায়ে হাত দিলে। এই, এটা যদি তোমার মেয়ে হতো, পারতে এরকম করতে? যা করেছি বেশ করেছি। আমরা বউ শাশুড়ি মারামারি করবো, চুলাচুলি করবো, এটা আমাদের ব্যাপার। এর মধ্যে তুমি মাথা ঘামাবে না। মাথা ঘামাতাম না যদি তুমি তাকে একটু ভালোবাসা দিতে। আমার মাথা ঘামানোর কোনো প্রশ্নই আসতো না। তুমি যদি ওকে আদর করে একটু সোহাগ করে কথা বলতে। সারাদিন তো কুত্তর মতো দুধ সেই করো, তারপরেও তুমি ডাকলে ও সঙ্গে সঙ্গে চলে আসে, আর তার সঙ্গে তুমি এই ব্যবহার করলে। যা করেছি বেশ করেছি। তুমি আমার ছেলের জীবনটা ধ্বংস করে দিয়েছো। জি না, তোমার ছেলেকে আমি বিয়ে দিয়ে তোমার ছেলের জীবন বাঁচিয়েছি, বুঝতে পেরেছো? তুমি বাবা হয়ে ছেলেকে বিয়ে দিয়েছো, ভালো কথা, কিন্তু আমি আমার ছেলেকে আবার বিয়ে দেবো। মেয়েটিকে বাবা, ও আমার একটা ফ্রেন্ড। তোমার বন্ধু? বাড়িতে কেন? তো বাড়িতে কেন, তো কি হয়েছে? ফ্রেন্ড কি বাড়িতে আসতে পারবে না? ছেলে বন্ধু হলে বাড়িতে আসতে পারে, কিন্তু তুমি এখন বিবাহিত, তোমার মেয়ে বন্ধু থাকতে পারে না, আর থাকলেও সেটা বাইরে, বাড়িতে না। বাবা, তুমি কিন্তু আমার বন্ধুকে অপমান করছো। দেখো, বাড়ির পরে কেউ আসলে তাকে আপ্যায়ন করতে হয়, অপমান করতে হয় না। সেটা মনে হয় তুমি ভুলে গেছো। আমি ভুলিনি, কিন্তু তুমি ভুলে গেছো যে তুমি বিবাহিত, তোমার বাড়িতে তোমার স্ত্রী আছে। হ্যাঁ আঙ্কেল, আমি তো ওর বউকেই দেখতে আসছি। শুনলাম এক গ্রামের অশিক্ষিত মূর্খ মেয়েকে বিয়ে করিয়েছেন, তাকে দেখতে এলাম।
কোথায় কোথায় সেই অশিক্ষিত মেয়েটি? একটু দেখি তার চেহারা খানি। এই মেয়ে, চুপ করো। নাকি তো তুমি আমার বাড়ি বয়ে এসেছো, আমার ছেলে বিবাহিত জেনেও তার সঙ্গে তুমি বন্ধুত্ব সম্পর্ক রেখেছো, আবার এসেছো বড় বড় কথা বলতে না? আঙ্কেল, আপনি কাকে বউ বলছেন? ওর বউ হওয়ার যোগ্যতা ওই মেয়ের নাই। ও তো স্বীকারই করে না। সৈকত, তুই এই মেয়েকে বলছিস যে তুই অশিক্ষিত গেয়ে একটা মেয়েকে বিয়ে করছিস? শুধু ওকে কেন করবো? আমার বন্ধু মহলে সবাই জানে আমার বউকে নিয়ে তো আমার বন্ধু মহলে আমি যাবো না, তাই না? ও বায়না ধরেছিল যে মেয়েটাকে দেখবে, তাই বাসায় নিয়ে এসেছিলাম। তুমি তো ভুল কিছু করিনি, তুমি যেটা করেছো আমি সেটাই বলেছি। একটা অশিক্ষিত গেও একটা মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়েছে, এখানে সমস্যা কোথায়? আরে থামো তো তোমরা, এত কথা বলার কি আছে? সৈকত তার একজন বান্ধবীকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, এটা তো হতেই পারে। না, এখন আর হতে পারে না। ও যখন বিবাহ করেনি তখন ও বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসছে বাড়িতে, তখন ছিল এক কথা। এখন ও বিবাহিত, ওর ঘরে স্ত্রী আছে, ও যখন তখন যে কোনো বন্ধু বান্ধবকে বাড়িতে আনতে পারে না। মা, বাবাকে একটু বোঝাও। বাবা কিন্তু রীতিমতো অপমান করছে ওকে। আমি ওকে নিয়ে ঘরে যাচ্ছি, তুমি বাবাকে বোঝাও, চলো। এই, কোথাও যাবে না। এই মেয়ে, এরপর থেকে যদি আমি কোনোদিন সৈকতের আশেপাশে তোমাকে আমি দেখেছি তাহলে খুব একটা ভালো হবে না। বাড়ি তো দূরের কথা, বাইরে যেন আমি তোমাকে না দেখি। যাও, যাও এখান থেকে। সৈকত, এবার বাড়িতে ডেকে নিয়ে এসে আমাকে অপমানটা না করলেও পারতে। যে কাজটা করলে না বাবা, একদম ঠিক করোনি। দেখেছো, দেখেছো তোমার ছেলে কি করেছে? একটা মেয়ে নিয়ে বাড়িতে আসছে, খুব ভালো করেছে না? বেশ করেছে, এটাই তো বাকি ছিল, তাও তো দেখলে। এটা তোমার জন্যই হয়েছে। আমার জন্য না, তোমার আশকারা পেয়ে পেয়ে হয়েছে। শোনো, তোমার ছেলেকে না করে দিও। এরপর যদি এরকম কোনো ঘটনা ঘটায় তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না, মনে রেখো। আমি এমনই কপাল পোড়া, যেখানে আসি একটু সুখের খোঁজে, ওখানে আমার সুখ নিমিষেই ভ্যানিশ হয়ে যায়। প্রথমে বাবা মারে হারাইলাম, তারপরে এলাম মামার বাড়িতে। মামা আমার আশ্রয় দিল, তার পোলার লগে বিয়াও দিল। আর তার ছেলে, সে তো আগে থেকে অন্য একটা মায়ের ভালোবাসে। আমি আইছি তার ভালোবাসার মধ্যে ব্যাঘাত ঘটাইতে। আর এদিকে মামিও আমারে তার পোলার বউ হিসেবে মাইনা নেন। খোদা খোদা, তুমিই কইয়া দাও এখন আমি কি করব। আমার কপালটা এতটাই খারাপ যে আমি না পারতাছি মইরা যাইতে, না পারতাছি ঠিক মতো সুখে সংসার করতে, ভালোভাবে বাইচা থাকতে। আল্লাহ আল্লাহ, তুমি আমার একটা পথ দেখাও। আমার মরণ ছাড়া তো কোনো গতি নাই, তারপর আমি চাই, বাইচা থাকতে চাই। তুমি আমার একটু ধৈর্য দাও আল্লাহ। কি রে বুড়ো মুখী, বসে বসে কান্না করছিস কেন? কি আছে? আচ্ছা, গাড়িতে যে আপনার সাথে একটা মায়া দেখলাম, ওই মায়াটা কেডা? আমার গার্লফ্রেন্ড। কেন, তোর কোনো সমস্যা? না, কিন্তু গার্লফ্রেন্ড মানে কি? গার্লফ্রেন্ড মানে মেয়ে বন্ধু, যাকে নিয়ে আমি সংসার সাজাতে চেয়েছিলাম, কিন্তু তোর মতো একটা অভাগার জন্য আমি সেই কাজটা করতে পারি। ও, তার মানে আপনি মেয়েটারে ভালোবাসেন না, বিয়ে করতে চান? হ্যাঁ, আমি ওই মেয়েটাকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চেয়েছি, যেটা তোর জন্য হয়নি, আমার বাবার জন্য হয়নি। আজকে বাবা ওকে অপমান করে এখান থেকে বের করে দিয়েছে। মনে হচ্ছে তোকেও আমি অপমান করে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিই। সেটা তো সম্ভব না। এই, তোর জ্ঞান নিয়ে আমার পছন্দ হচ্ছে না। এমনিতেই মাথা খারাপ, তুই যা এখান থেকে বের হ। যা। ঘর পড়া আমার গাল পড়া দেয়ার।
এদিকে এসো। কি অবাক হয়ে গেছো নাকি? অনেকক্ষণ দাঁড়িয়ে আছো? কে দাঁড়িয়ে আছে, চলো এবার। চলো মানে? আপনারা কই যাইবেন? আপনার না আমারে নিয়ে ঘুরতে যাওয়ার কথা। তোমাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা আমি বলিনি, আমার বাবা বলেছে। আর তোমার মধ্যে একটা মেয়েকে নিয়ে আমি ঘুরতে যাব, এটা ভাবলে কি করে তুমি? শোনো, ওকে আমি ফোন দিয়ে এখানে আসতে বলেছি। হ্যাঁ, বাবা বলেছে তোমাকে নিয়ে ঘুরতে যেতে, কিন্তু আমার একটা স্ট্যাটাস আছে, আমার একটা আত্মসম্মান আছে। আমার বন্ধু মহলে তোমার মতো একটা খ্যাতকে নিয়ে কখনো ঘুরতে যেতে পারবো না। তাই প্ল্যান করে বাড়ি থেকে তোমাকে নিয়ে এসেছি ঠিকই, কিন্তু এখানে দাঁড় করিয়ে রাখার জন্য। আমি যতক্ষণ না পর্যন্ত এখানে ফিরে আসছি ততক্ষণ তুমি এখান থেকে কোথাও যাবে না। আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে আসবো, একটু টাইম স্পেন্ড করে আসি। আপনি এসব কি কইতেছেন? আপনি আমার একাই জায়গায় রাইখা যাবেন? আমি তো এই জায়গার কোনো কিছুই চিনি না, আমার না ভয় লাগতেছে। ওরে বাবারে বাবা, এমন ভাবে কথা বলে যেন ভাজা মাছটা উল্টায়ও খাইতে জানে না, একদম কচি শিশু। আমার তো তাই মনে হচ্ছে। শোন, চিনিস না চিনে নিবি, এমনিতে তোকে আমার পছন্দ না। তুই যদি আমার জীবন থেকে চলে যাস তাহলে আমি ওকে বিয়ে করে ঘরে তুলতে পারবো। একটা কাজ কর, এখানে অনেক বগাটে ছেলে টেলে আসে, যদি পারিস হাত ধরে চলে যাস, তোর ভবিষ্যৎ ভালো হবে। না, আমি সব কিছুই করতে পারবো না। আমি হইতে পারি গরিব, হইতে পারি এতিম, কিন্তু তাই বলে আমার চরিত্র এতটাও খারাপ না যে স্বামী থাকা সত্ত্বেও আমি আরেকটা মানুষের হাত ধরে যাবো। স্বামী? কিসের স্বামী? কার স্বামী? কোথাকার স্বামী? তোকে আমি বউ বলে পরিচয় দেই? কখনো দেইনি, দেবও না। আর একটা কথাও বলবি না, এখান থেকে যাওয়ারও চেষ্টা করবি না। আমি যতক্ষণ না আসবো ততক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবি। আচ্ছা শুনেন না, আপনাকে সাথে করে আমারেও নিয়ে যান। বিশ্বাস করেন, আমি কাউকে পরিচয় দিব না আমি আপনার কি হই, আর আপনাকে দুইজনের বিরক্তও করবো না। এখানে রেখা গেলে আমি সত্যি সত্যি হারায় যাবো। আর কতক্ষণই বা আমি দাঁড়ায় থাকবো এই জায়গায়? আপনি একটু আমার নিয়ে যান না আপনাকে সাথে। আরে নেকা ষষ্ঠী, তোর এই পীড়িতের আলাপ আমার শুনতে ভালো লাগতেছে না। পীড়িতের আলাপ করব আমি আমার গার্লফ্রেন্ডের সাথে, তোর সাথে না। এখানে সুন্দর করে চুপচাপ দাঁড়িয়ে থাক। এই চলো তো, চলো তো বেবি। তুই যে এই কামটা করছস এটা একটু মোটে ভালো করস নাকি? বন্ধু, মালটা তো মনে কর এক লাখ বছর তো কেউ নেই, চল তো একটু লাড়াচাড়া দেই। লারা তো দিন মালটা আইলো করতে গেলি দূর, এগুলো দেখার বিষয় আছে, চল চল। আয় দেখি। কি লালপরি, কি কেউ আসবো নাকি এখানে একা একা? না ভাইজান, আসবো, আমার স্বামী আমার নিতে আসবো। স্বামী আইবো না অন্য কেউ আইবো? না না ভাইজান, অন্য কেউ না। আমার স্বামী আমার এই জায়গায় দাঁড় করে রেখে গেছে, কইছে আমি যেন এই জায়গাতেই থাকি, আমার একটু পরে এসে নিয়ে যাইবো। এরকম নিরিবিলি জায়গায় আপনারা কি একলা রাইখা গেছে স্বামী? এটা তো আমার কাছে বিশ্বাস হইতেছে না। এই কালকের একটা ঘটনা মন নাই? ওই যে ওই পাশে যে দুইটা পোলা আর মেয়ে যে আইছিল, যখনকে ওই পোলা মেয়েটা ধরলাম, পোলাটা পলাইলো, মায়েরা রাইখাছে গেছে গা। মনে হয় এরকম কোনো একটা কাহিনী হইব। সত্যি করে কন তো, ঝামেলাটা কি? আমি আপনার করে কেমন করে বিশ্বাস করামু কোন তো? আমি আপনার করে আবারও কইতেছি ভাইজান, বিশ্বাস করেন, আমার স্বামী আইবো। আর আমি আপনার করে হাত জোর করে কইতেছি, আমার বিরক্ত করেন না জান, এমনি আমার অনেক ভয় লাগতেছে। থাক, কাইন্দ না, আমরা এতটা আবার খারাপ নাই। চলো, ওই যে চায়ের দোকানটা আছে না, ওনে একটু চলো। না না দেখেন ভাইজান, আমি তো আপনার বোনের মতো, আপনারা মনে করেন আমি আপনার ছোট বোন, আপনারা আমার ডিস্টার্ব করেন না, এখান থেকে যান প্লিজ। শোনেন, আমরা মনে করেন বালা কইরা ছাইড়া দিলাম আপনারা, কিন্তু আমরা ছাড়া অন্য কেউ হইলে আপনারা ছাড়বো না। কথাটা মনে রাখেন, আর এনে বেশিক্ষণ থাকেন না। সাইফুল চল। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়।
বাতালে যাইও না রে বন্ধু। খাইতে পারবো না, হাইরে কানতে পারবো না। কি ব্যাপার, একা একা বসে বসে কি করছো? হ্যাঁ, খাবে চলো। হ্যাঁ খাবো, আজকে মন ভরে খাবো। আজকে আমার মনটা যে এত ভালো তোমাকে বলে বোঝাতে পারবো না। তাই তো ভালো লাগার কারণটা কি শুনি? ও, বুঝতে পেরেছি, বুড়া কালে বিমৃতি ধরেছে আবার। আরে না, তোমার শুধু ওই চিন্তা। আজকে সৈকত বৌমাকে নিয়ে বাইরে ঘুরতে গেছে, আমার যে কি ভাল লাগছে বলে বোঝাতে পারবো না তোমাকে। তা তো ভালো লাগবেই, কারণ ঘরের সব কাজ যে এখন আমি একা একা করব, আর ছেলে বউকে নিয়ে শুধু বাইরে ঘুরে বেড়াবে, এটা তো তুমি চাও। আরে এভাবে দেখছো কেন? তুমি চিন্তা করে দেখো তো, বিয়ের পর থেকে সৈকত বৌমাকে দেখতেই পায় না। আজকে বৌমাকে নিয়ে গেছে, ওরা দুজন ঘুরবে, বাইরে যত ঘুরবে ওদের দুইজনের মাঝে তত আন্ডারস্ট্যান্ডিং হবে, দুইজনের মাঝে ভালোবাসা গ্রো হবে। এই জন্য ভাল লাগছে আমার। ঠিক আছে, সবকিছু শুনতে পেলাম ভালো করে। এবার চলো ঘরে, চলো খাবে, আসো। হ্যাঁ চলো খাবো। কি ব্যাপার বৌমা, তুমি একা, সৈকত কোথায়? আর তুমি কাঁদছো কেন? কি হয়েছে মা? উত্তর দাও। আচ্ছা তুমি কিছু না বললে আমি বুঝবো কি করে, বলো তো কি হয়েছে বৌমা? এই মেয়ে, এই চুপ করে আছিস কেন? আবার কাঁদতেছিস কেন? কি হয়েছে সেটা খুলে বল। বাবা, আপনার ছেলে আমার রাস্তায় ফালা রেখে চলে গেছে। কি? তোমরা তো দুজন একসঙ্গে গেলে, তোমাকে রাস্তায় ফেলে রেখে চলে গেল মানে? দুইজন একসাথেই গেছিলাম, কিন্তু মাঝপথে যায়া উনি আমারে রাস্তার মধ্যে দাঁড় করায় উনার প্রেমিকারে গাড়ির মধ্যে উঠায় তারপরে উনি ঘুরতে গেছে। আর আমারে কইছে উনি না আসা পর্যন্ত আমি যেন ওই রাস্তার মধ্যে দাঁড়ায় থাকি। কিন্তু আমি অনেকটা সময় রাস্তার মধ্যে দাঁড়ায় ছিলাম, উনি আর আসতেছিল না। আমি না পাইরা একা একাই হাঁটতে হাঁটতে কোনো রাস্তাঘাট চিনি না, মানুষকে জিগাইতে জিগাইতে তারপর আইলাম। বৌমা তুমি ঘরে যাও। এই তোমার আশকারা পেয়ে পেয়ে তোমার ছেলে আজকে এই পর্যায়ে উঠেছে। তোমার ছেলে এরকম একটা কাজ করবে জানলে আমি কখনো পাঠাতাম না। ওই মেয়ে রাস্তাঘাট কিচ্ছু চেন না, কোনো দুর্ঘটনা যদি ঘটে যেত। ঘটতই তো, জানোই তো ছেলে তার বউকে পছন্দ করে না, কেন বাইরে পাঠালে? বাইরে পাঠাইছি বলে রাস্তায় বউকে ফেলে তার প্রেমিকাকে নিয়ে যাবে, এটা কোন ধরনের কথা? এই তোমার তোমার আশকারা পেয়ে পেয়ে তোমার ছেলে আজকে এই পর্যন্ত এসেছে, বুঝতে পেরেছো? ছেলে যখন ভালো কোনো কিছু করে তখন বুক ফুলিয়ে বলো আমার ছেলে অমুক করেছে, আমার ছেলে তমুক করেছে। আর ছেলে যখন একটু ভুলভাল করে ফেলে তখনই সব দোষ আমার উপরে চাপিয়ে দাও, তোমার ছেলে এই করেছে, তোমার ছেলে ওই করেছে। এই থামো, আজকেও আসুক, তারপর ওর যা শাস্তি দেওয়ার আমি দেব। এর ভিতরে তুমি যদি নাক গলাও, ওর জন্য যদি সাপাই গাও, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না, কথাটা মাথায় রেখো। দেখো, বলছিলাম কি, যা হবার তা তো হয়ে গেছে, এগুলো নিয়ে তুমি মাথা খারাপ করো না। মাথা কেন খারাপ করবো না? তোমার ছেলে কি করেছে? বৌমাকে নিয়ে ঘুরতে পাঠিয়েছি, সে বৌমাকে রেখে তার গার্লফ্রেন্ড নিয়ে চলে গেছে সে। আর হ্যাঁ, তোমাকেও বলি, তোমার এক একা ঢ্যাং ঢ্যাং করে বাসায় আসতে হবে কেন? আমার ছেলের সাথে আসতে পারতে না? চুপ করো। আজকে তোমার ছেলে আসুক, ওর একদিন কি আমার একদিন। কি হয়েছে কি? এত চিল্লাপাল্লা হচ্ছে কেন? আর তুমি এখানে কেন? তোমাকে আমি কি বলেছিলাম? ওখানে দাঁড়িয়ে থাকতে বলেছিলাম না? তুমি চলে এসেছো কেন? Shut up! মুখ সামলে কথা বলিস। তোকে আমি বৌমাকে নিয়ে বেড়াতে পাঠিয়েছিলাম, তুই বৌমাকে রেখে তোর গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছিস। যদি বৌমাকে নিয়ে ঘুরতেই চাতে তোর এত লজ্জা, তাহলে বৌমাকে নিয়ে গেলি কেন? তোমার কথায় তুমি বলেছিলে তাই নিয়ে গিয়েছিলাম। দেখো, এরকম খ্যাত একটা মেয়েকে নিয়ে আবার ঘুরতে যেতে ইচ্ছা করে না। তুমি কেন বলেছিলে? কেন বলেছিলে বৌমাকে নিয়ে একটু ঘুরে আয়? গিয়েছিলাম, কিন্তু ওর সাথে তো ঘুরতে পারবো না, তাই আমার গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে বলেছিলাম ব্রিজের উপর দাঁড়াতে, ওকে ওখানে নামিয়ে দিয়ে আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গিয়েছিলাম। আচ্ছা তোর কিসের এত অহংকার? হ্যাঁ হ্যাঁ, তুই কিসের এত অহংকার করিস?
ও মানুষ না? হ্যাঁ, না ও লেখাপড়া জানে না, কিন্তু তাই বলে ও একজন মানুষ, চলজন্ত একটা মানুষ। এত ঘৃণা কিসের তোর? কিসের এত ঘৃণা? আর তুই যে মেয়েটাকে তোর বান্ধবী মনে করিস, যাকে নিয়ে ঘুরতে পছন্দ করিস, তার দিকে একবার তাকাবি আর বৌমার দিকে একবার তাকাবি। দেখ বৌমার ভিতরে যে আগুন আছে ওদের ভিতরে সেটা পাবি না। আরে ওরা তো মানুষ, ওরা ঘুরবে ফিরবে, টাকা পয়সা উড়াবে, তারপর একদিন তোর জীবন থেকে চলে যাবে। কিন্তু এ খাঁটি বাঙালি মেয়ে, এত কিছুর পরেও মুখ বুঝে সব কিছু সহ্য করছে। হয়েছে তোমার বয়ান দেওয়া? তার প্রথম প্রশ্নের উত্তর দিই। মানুষ হিসেবে আমি ওকে অহংকার করি না। আমি ওকে অহংকার করি যে ওকে আমার পছন্দ না, আমার পছন্দকে আমি প্রাধান্য দিই। বাবা, তোমার পছন্দকে আমি প্রাধান্য দিতে পারবো না। যে মানুষটাকে আমি পছন্দ করি তাকে আমি বাড়িতে এনেছিলাম, তুমি অপমান করে বের করে দিয়েছো। ওর কি থাকুক বা না থাকুক আমার দেখার প্রয়োজন নেই। ও লোভী হোক বা টাকার অহংকার থাকুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার প্রথম কথা হচ্ছে এই মেয়েটাকে আমার পছন্দ না। যদি আমার একে পছন্দ হতো তাহলে একে নিয়ে আমি সংসার করতে পারতাম। আমি অশিক্ষিত মানুষ দেখতে পারি না, তাই আমার কপালে জুটেছে। দেখ সৈকত, তুই মেয়েটাকে রাস্তায় ফেলে চলে গেছিস, কাজটা তো তুই অন্যায় করেছিস। কথাটা তোর বাবার কাছে স্বীকার কর, তাতেই তো হয়ে গেল। শোনো মা, আমি কোনো ভুল করিনি যে ক্ষমা চাইবো, আমি কোনো অন্যায়ও করিনি। আমি যেটা করেছি আমার পছন্দ মতো করেছি। বাবা, তোমার বিয়ে দেওয়ার তুমি দিয়েছো, এখন তালাকের ব্যবস্থা করো। আমি ওকে তালাক দিই, আমার পছন্দের মেয়েটাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসি। খুব না শিক্ষিতের বড়াই করিস? তুই না একজন শিক্ষিত ছেলে, তোর মুখ থেকে এই কথা আমি আশা করি না। একটা কথা শুনে রাখ, আমি বেঁচে থাকতে বৌমাকে তুই কখনো তালাক দিতে পারবি না। বাবা, আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট কথা, আমি এই মেয়ের সাথে সংসার করব। তোমার তোমার আশকারা পেয়ে পেয়ে তোমার ছেলে আজ মাথায় উঠেছে। দেখেছ, সে আমার মুখের উপরে কথা বলে চলে যায়, এত বড় সাহস হয়ে গেছে। কি ব্যাপার, তুমি এই রুমে কেন? আপনার লগে আমার কিছু কথা আছে। কথা ছিল ভালো কথা, আমি তোমাকে আগেই বলেছি আমার পারমিশন ছাড়া এই রুমে প্রবেশ করবে না। কেন ঢুকেছো? আজকের পর থেকে আমি আর আপনার রুমে ঢুকবো না। আপনি শুধু আমার একটা কথা শুনেন। আচ্ছা, কি কথা বলো। আপনি তো আপনার বাপ মার সামনে কইছেন আমার সাথে থাকবেন না, আমারে তালাক দিতে চান। আমিও জোর করে কোনো সম্পর্কের সাথে জড়িত থাকতে চাই না। অনেকদিন তো থাকলাম, ভাবছিলাম জোর করে হয়তো আপনার ভালোবাসা পাবো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাইব। কিন্তু এখন বুঝতেছি যেটা ঠিক না হওয়ার সেটা কোনোদিনও ঠিক হয় না। আর তাছাড়া আপনি তো অন্য একজনের ভালোবাসেন, তারে মনে প্রাণে চান। খামাখা আমি কেন আপনাকে দুইজনের মাঝখানে 3 নাম্বার ব্যক্তি হয়ে থাকবো? এই তোর এই আজাইরা পেঁচাল আমার শুনতে ভালো লাগতেছে না। যদি ইম্পর্টেন্ট কোনো কথা থাকে তাহলে সেটা বল, আর নাইলে এখান থেকে বের হ। আপনি আমার কাছ থেকে তালাক চাইছিলেন না, আমি আপনার তালাক দিয়ে দিছি। এখন আপনি একবারে মুক্ত। আপনারে না আর কেউ জ্বালাইব না, আপনার ঘরে হুটহাট করে কেউ ঢুকে যাইব না, আপনাকে দুইজনের মাঝখানে কেউ আর কথা কইব না। এই যে আমার লেগে আপনি এত বিরক্ত হয়ে থাকেন না, সারাক্ষণ মিজাজ খারাপ করে থাকেন, আমারে দেখলেই আপনার পায়ের রক্ত মাথায় উঠা যায়। আপনি আমার হাতে রান্না খান না, আমার হাতে এক গ্লাস পানি খান না, আমার চেহারা দেখলেই আপনার ভিতরটা জানে কেমন করে। আপনি তো আমার সহ্যই করতে পারেন না। আজকের পর থেকে এই এতিম মায়াডারে, গরিব মায়াডারে, এই আনস্মার্ট মায়াডারে আপনার আর দেখতে হইব না, আর সহ্য করতে হইব না আমার। এই যে দেখেন আমার কপালটা কত খারাপ। জন্মের কিছুদিন পর বাবারে হারাইছি, তারপর কিছুদিন আগে মারেও হারাইছি। যখন মামা আমগো বাড়িতে গেল, আমারে নিয়ে আসলো, আমি ভাবছিলাম এই বাড়িতে আইসা অন্তত আমার সব কষ্ট আমি ভুলা থাকতে পারবো। এবার মনে হয় আমি একটু সুখে শান্তিতে থাকতে পারবো। তারপর মামা আমারে আপনার লগে বিয়ে দিল। আমি তখনও ভাবছিলাম যে যা হওয়ার তো হয়েই গেছে, হয়তো আপনি আমারে মাইনা নিবেন, আমার স্ত্রীর মর্যাদা দিবেন, আমার একটু ভালো লাগবেন, আমার সব কষ্ট হয়তো আমি ভুলা থাকতে পারবো। কিন্তু দেখেন আমার ভাগ্যটা কত খারাপ। আমি না মাঝে মাঝে আল্লাহরে অনেক প্রশ্ন করি, আল্লাহ তুমি আমার কপালে কেন এত কষ্ট দিলা? আমি তো এমন কোনো অন্যায় করি নাই, আমি তো কোনো মানুষকে কোনো কষ্ট দেই নাই,
তাহলে আমার কপালে কেন এত কষ্ট লেখা রাখছো তুমি? মাঝে মাঝে না আমার অনেক মনে হয় আমি আত্মহত্যা করি। আত্মহত্যা যদি মহাপাপ না হইতো তাহলে সেই কবেই আমি মরে যেতাম। ও, আমি এসব কথা আপনারা কইতেছি কেন? আপনি তো হলেন যে একটা পাষাণ মানুষ, যার মনের মধ্যে একটু দয়া মায়া নাই। আপনার এসব কয়ে তো কোনো লাভ নাই। আর আপনি তো আগেই কইছেন তে আমার কোনো বাড়তি পেশাল শুনতে চান না। ধরেন, অনেক জ্বালাইছি আর জ্বালামো না, শেষ। নেন ধরেন, আমি এখানে সাইন করে দিছি, আপনিও সাইন করে দিয়েন, তাহলে আমাকে তালাক হয়ে যাবে। সৈকত, কল পেয়ে আমি অনেক খুশি হয়েছি। ও নাকি ডিভোর্স দিয়েছে তোমাকে, দেখাও তো। ও বাহ, যাও সাইন করে দাও, এক্ষুনি সাইন করে ওকে ডিভোর্স দাও, আর চলো আমরা বিয়ে করে ফেলি। আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব হচ্ছে না, আমাকে ক্ষমা করে দিও। সৈকত, এ তুমি কি বলছো? বিয়ে করবে না মানে? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আর এই ডিভোর্স পেপারে সাইনও করবো না। দেখো, আমি জানি না কখন আমি আমার বউকে ভালোবেসে ফেলেছি। আমি এটাও বুঝতে পারিনি ওর জন্য আমার মনের ভিতরে জায়গাটা কখন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমি মানছি আমি তোমাকে ভালোবাসি, এতদিন তোমার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, তোমাকে বিয়ে করতেও চেয়েছি। কিন্তু বিশ্বাস করো, ও যখন গতকালকে ডিভোর্স পেপারটা সাইন করে আমার কাছে পাঠিয়েছে, এটা দেখার পর থেকে না আমার মনের ভিতরে একটা দাগ কেটে গেছে। আমি ভুল করেছি। যে মেয়েটা আমাকে বিয়ে করে এই সংসারটা করতে চেয়েছিল, সেই মেয়েটাকে আমি দুধছাই করেছি। এই পৃথিবীতে যার কেউ নেই, মা নেই, বাবা নেই, কেউ নেই, তাকে আমি দুধছাই করেছি। একটা এতিমের উপরে আমি অত্যাচার করেছি, যেটা আমার করা ঠিক হয়নি। তোমার সাথে আমার সম্পর্ক, কিন্তু এখনো বিয়ে হয়নি। তুমি চাইলেই অন্য কোথাও বিয়ে করতে পারবে, সুখী সংসার করতে পারবে, কিন্তু বিশ্বাস করো, আজকে এই যে আমাকে ডিভোর্স পেপার দিয়ে দিয়েছে এবং আমি যদি সাইনটা করে দেই, তাহলে ওর জীবনটা ধ্বংস হয়ে যাবে, ওর স্থান হবে রাস্তায়। তাই আমি চাই না ওকে আমি ডিভোর্সটা দিয়ে ওকে রাস্তায় ছুড়ে ফেলে দিতে। আমাকে ক্ষমা করে দিও। সৈকত, তুমি এসব কি বলছো? দেখো, তোমাকে নিয়ে আমার তো একটা স্বপ্ন আছে। আমি মানছি যে আমাকে নিয়ে তোমার অনেক স্বপ্ন আছে, অনেক স্বপ্ন সাজিয়েছিলে, কিন্তু যার সাথে বিয়ে হয়ে গেছে সেও কিন্তু আমাকে নিয়ে অনেক স্বপ্ন সাজিয়েছিল। জানো, ও তোমাকে নিয়ে কখনো রিয়াক্ট করতো না। আমি যে তোমাকে ভালোবাসি সেই বিষয়টা আমাকে সাপোর্ট করতো। একটা বউ কখন তার স্বামীর গার্লফ্রেন্ডকে মেনে নেয় জানো? যখন তার যাওয়ার জায়গা থাকে না। আসলে মেয়েটার যাওয়ার কোনো জায়গা নেই, আর তা না হলে এত অত্যাচার সহ্য করেও কখনো কেউ সংসার করে না। তাই বলি কি, তুমি আর আমার জন্য অপেক্ষা না করে তোমার জীবনটা করে নাও, এটাই তোমার জন্য ভালো হবে। আর আবারও তোমাকে বলছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে সৈকত, এতে যদি তোমার ভালো হয়, তুমি ওকে নিয়ে সুখে থাকতে পারো, তাহলে আমি আর কিছু বলবো না। তুমি যা চাও তাই হবে। তুমি ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। আসছি। দেখো, তোমার আর তোমার ছেলের অত্যাচারে মেয়েটা এত বড় একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলো। আমার মা মরা মেয়ে, আমার ভাগ্নির জীবনটা তোমরা তছনছ করে দিলে। দেখো, মেয়েটার সাথে আমি খারাপ ব্যবহার করেছি ঠিকই, এটা আমি মানলাম, কিন্তু আমি কখনো আশা করিনি মেয়েটা আমার সৈকতকে ডিভোর্স দিয়ে চলে যাবে। কি রে মা,
তুই কোথায় যাচ্ছিস? মামা, এই বাড়িতে আমার সময় শেষ। আমি আর এই বাড়িতে চাইলেও থাকতে পারবো না। আমি ভাবতেছি আমি বাড়ি ছাড়া আজকেই চলে যাবো। কিন্তু কোথায় যাবি মা? গ্রামে তো তোকে দেখাশোনা করার কেউ নেই। জানি না মামা কই যাবো, তবে যার কেউ নাই তার তো আল্লাহ আছে। এই আল্লাহর দুনিয়ায় কোথাও না কোথাও আমার একটু ঠাঁই হয়ে যাবে। আমার নিয়ে তো চিন্তা করো না মামা, তুমি তো আমার নিয়ে চিন্তা করতে করতে এই পর্যন্ত আসছো। আর আমি চাই না আমার লেগে এই বাড়ির প্রত্যেকটা মানুষ অশান্তির মধ্যে থাকুক। আমি সবারে ভালো রাখতে চাই, আর তোমরা ভালো থাকো এটাই চাই। মামা, তুমি আর আমার বাধা দিও না। মারে, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোর জীবনটা নষ্ট করে দিলাম। ভালোই চেয়েছিলাম মা, ভেবেছিলাম এরা একদিন মানুষ হবে, তোকে সম্মান দেবে, কিন্তু এরা কখনো মানুষ হবার নয় রে মা। আর আমার কথা বুঝছিস? আমার দিন তো শেষ হয়ে আসছে মা। শুধু আমি তোর সুখটা দেখতে চেয়েছিলাম। আমার বোন মারা গেছে, তোর কেউ থাকলে আমি তোকে এখানে আনতাম না। আমার তোর জীবনটা আমি নষ্ট করেছি। মামা, তুমি কেন বারবার একই কথা কও? তুমি আমার জীবন নষ্ট করছো। দেখো মামা, কেউ আসলে কারো জীবন নষ্ট করতে পারে না। সবই আমার কপালে লেখা ছিল, সব তো আমার ভাগ্য। যেখানে আমার নিয়তিই আমার সাথে বারবার বারবার খারাপ কিছু করে, ওখানে আমি তোমার কি দোষ দিব? মামা, আমি তো জন্মের পর থেকেই কপাল পোড়া। তুমি দেখতেছো না মামা, আমি জাগরে ভালোবাসি, আমি জাগরে আঁকড়া ধরে বাঁচতে চাই, আল্লাহ তারই আমার কাছ থেকে কায়রা নিয়ে যায়। আসলে মামা, আমার ভাগ্যটা খারাপ। আমার না জন্মটাই হওয়া ভুল হয়েছে হয়তো। আমি মামা যখন আমার গ্রাম থেকে নিয়েছিল, তখন আমার কইছিল আমার মা মরে গেছে তো কি হয়েছে, আপনি নাকি আমার মার মতো, আপনি নাকি আমার মায়ের ভালোবাসা দিবেন। যখন এখানে আসছিলাম খুশি মনে যে আমার এক মা মরে গেছে তো কি হয়েছে, আমার মামি আমার মা। কিন্তু মামি, আপনি আমার কোনোদিন একটু ভালোবাসেন নাই। মামা যখন আমার এবারের বউ বানাইলো, তখন আপনারে মা ডাকার অধিকার পাইলাম। যখন আমি আপনারে মা ডাকতে শুরু করলাম, আমি ঠিকই আপনারে আমার আপন মা ভাবছি, কিন্তু আপনি কোনোদিন আমার এই মেয়ের মতো আদর যত্ন করেন নাই। সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করছেন, আমার খোটা দিছেন। তারপরেও মামি, আমার কোনো দুঃখ নাই। মামি, আমি জানি এ বাড়ি ছেড়ে আমি গেলে কারো কোনো কিছু যায় আসবো না, কিন্তু একটা কথা কই মামি, কোনো এতিম মানুষের মনে কোনোদিন কথার আঘাত দিয়েন না। কোনো মানুষে আঘাত করে কথা কইেন না। আমি চাই আল্লাহ আপনারে বুঝার তৌফিক দান করুক। মারে, আমি তোর সাথে অনেক খারাপ আচরণ করেছি মা, আমাকে তুই মাফ করে দিস। আর হ্যাঁ মা, এখন থেকে তুই এই বাড়িতেই থাকবি মা, তুই আমার বুকে থাকবি মা, তুই আমার মেয়ে, তুই এই বাড়ি ছেড়ে কোনোখানে যাস নে মা। মামি, আমি জানি আপনি আমার অনেক ভালোবাসেন, কিন্তু আমার কিছুই করণের নাই। আমি চাইলেও এই বাড়িতে থাকতে পারবো না। মামা, তুমি ভালো থাইকো, নিজের খেয়াল রাখো, আমি চাই। বাহ, দাঁড়াও। চলেই যেহেতু যাচ্ছ, শেষবারের মতো আমার কিছু কথা শুনে যাও। আমি চাই না নতুন করে আপনার সাথে আমার কোনো কথা হোক। আর তাছাড়া আপনার লগে তো আমার কোনো সম্পর্কও নাই, সবকিছু শেষ। আমি আপনারা ডিভোর্স দিয়ে দিছি। তুমি আমাকে ডিভোর্স দিয়েছো, কিন্তু আমি তোমাকে ডিভোর্স দিই। তার মানে আইন অনুসারে তুমি আমার এখনো বউ। আমি যতক্ষণ না পর্যন্ত এখানে সাইন করব, ততক্ষণ পর্যন্ত তুমি আমার বউ থাকবে। তোমার অনেক আশা ছিল আমার এই সংসার করার, সংসার না করেই চলে যাবে? মানে আপনি এসব কি কইতেছেন? আমি যা বলছি একদম সত্য কথা বলছি। হ্যাঁ বাবা, আসলে আমি ভুল ছিলাম, তুমি ঠিক ছিলে। আমি ভুল ছিলাম, মা ভুল ছিল। এই সংসারের সমস্ত সিদ্ধান্ত যেটা তুমি নিয়েছো, সব সঠিক নিয়েছো। আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি। আমি বুঝতে পারিনি এই মানুষটা এতটা ভালো। কারণ কোনো মেয়ে মানুষ দেখতে পারে না তার হাজবেন্ডের গার্লফ্রেন্ড থাকে,
কিন্তু বাবা ও সেটা সহ্য করে নিয়েছে। ও এই বাড়ির অত্যাচার সহ্য করে বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমাকে সুখী থাকার জন্য। কিন্তু আমি ওর ভালোবাসা বুঝতে পারিনি। ও একটা এতিম মেয়ে। ও যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে ওর স্থান রাস্তা ছাড়া আর কোথাও হবে না। কিন্তু ও নিজের কথা চিন্তা না করে শুধুমাত্র আমার কথা চিন্তা করে এই বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখানে সাইনও করে দিয়েছে। আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে চিনতে পারিনি, তোমাকে বুঝতে পারিনি। আমি যদি তোমাকে বুঝতে পারতাম তাহলে হয়তো এত খারাপ আচরণ তোমার সাথে করতাম। তাই দয়া করে এই সংসার থেকে যেও না। এই সংসারে থাকো। এই সংসারে তোমার খুব প্রয়োজন। বাকিটা তোমার ইচ্ছা। হ্যাঁ মা, তুই আর না করিস না। আর ওটা ওটা রেখেছিস কেন? ছিঁড়ে ফেল, ওটা ছিঁড়ে ফেল, ওটা ছিঁড়ে ফেল, ওটা ছিঁড়ে ফেল। বাবা ছিঁড়ে ফেলার আগে অবশ্য মুখ থেকে আমার কথাগুলো শুনতে হবে। চুপ করে থেকো না, বলো তুমি কি আমার সংসার করবে? আপনি কি এতদিনও আমার চিনতে পারেন নাই? আপনি বুঝেন না আমি আপনার ছাড়া কতটা ছটফট করি? আপনি কি বুঝেন না আমি আপনারা কতটা ভালোবাসি? আপনি বুঝেন না অন্য মায়া মানুষের পাশে আপনারা দেখলে আমার কতটা কষ্ট হয়? তারপরও মুখ ফুটে বলতে হইব আমি আপনার সাথে থাকতে চাই কি চাই না? আপনি যেহেতু আমার সাথে থাকতে চান, আমি আপনার সাথে সংসার করতে চাই। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। তাহলে এই কাগজের তো কোনো প্রয়োজন নেই। মা আমার